তো রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি লেক পিছোলা সিটি প্যালেস দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটা ট্রাভেল ব্লগ। তোমরা হয়তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তারা দেখেছো যে লাস্ট ডিসেম্বর আমি গিয়েছিলাম রাজস্থানে। আর রাজস্থানের জয়পুরের ভিডিও আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উদয়পুরের ব্লগ। উদয়পুরে আমরা দুদিন স্টে করেছিলাম আর ওখানে যে মেন অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। উদয়পুরের মানুষজনের বিহেভিয়ার কিন্তু বেশ ভালো। সো চলো ওখানের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা এখানে না বলে তোমাদেরকে ভিডিওতেই দেখায়। উদয়পুরে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম প্রথমে হোটেলটা দিয়েই ভিডিওটা স্টার্টিং করা যাক। সো আমরা থেকেছিলাম জাজোরা হোটেলে, যেটা উদয়পুরের ধীরগড় প্যালেসের খুব কাছে ছিল। আর এখানে রুমের প্রাইসও ভীষণ অ্যাফোর্ডেবল ছিল, লাইক 2000-এর মধ্যে তোমাদের খুব সুন্দর ডাবল বেডরুম রুম হয়ে যাবে। সো চলো তোমাদের দেখাই যে আমাদের রুমটা কীরকম ছিল। ঠিক এই রকম ছিল আমাদের রুমটা, যেটা আমার বেশ ভালো লেগেছিলো। আর এখানে যারা কাজ করছিল বা এখানের যিনি ম্যানেজার ছিলেন তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। A few moments later. তো রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি লেক পিছোলা সিটি প্যালেস দেখতে। সো চলো যাওয়া যাক। আমরা ডিসাইড করেছিলাম আমরা লাঞ্চ করে তারপর ঘুরতে বেরোবো। তো সেই মতো আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে, যেটা ছিল ফতেহসাগর লেকের একদম অপোজিটে। আর এখান থেকে লেকের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আমরা আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম রাজস্থানের ফেমাস লাল মাছ, রাইস, ফিশের একটা আইটেম, আর তার সাথে দাদা রাইস খাবে না তো ওর জন্য অর্ডার দিয়ে দিয়েছিল রুটি। লাঞ্চ সেরে আমরা চলে এসেছিলাম ফতেহসাগর লেকটা দেখতে। উদয়পুরে যে মেন অ্যাট্রাকশনগুলো আছে তার মধ্যে একটি অন্যতম কিন্তু ফতেহসাগর লেক। আর এই লেকটি তৈরি করেছিলেন মহারানা ফতেহ সিং, আর তার নামেই তোমরা বুঝতে পারছো যে এই লেকের নাম হয়েছিল ফতেহসাগর লেক। এই লেকে কিন্তু নানা রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়, যেমন ধরো বোটিং, স্পিড বোট রাইডিং। যদিও আমরা সেগুলো স্কিপ করেছিলাম কারণ আমাদের হাতে সময় কম ছিল। সো আমরা ডাইরেক্ট এখান থেকে চলে গিয়েছিলাম জগদীশ টেম্পল দেখতে। আমরা চলে এসেছি জগদীশ টেম্পলে। আর এই টেম্পল কিন্তু উদয়পুরের একটি বৃহত্তম মন্দির। 1651 সালে মহারাজা জগৎ সিং এই মন্দিরটি স্থাপন করেছিল। এই মন্দিরটি হিন্দু দেবতা বিষ্ণুর একটি রূপ, ভগবান জগন্নাথের একটি সৌধ হিসেবে নির্মিত হয়েছিল। এই মন্দিরটির গায়ের কারুকার্য ছিল কিন্তু অসাধারণ। তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে এর গায়ে ছিল বিষ্ণুর ভাস্কর্য, সেই সাথে সঙ্গীত শিল্পী, নর্তকী এবং হাতি দ্বারা আবৃত। এই মন্দির দর্শনের কিন্তু একটি নির্দিষ্ট টাইম আছে, যেমন সকাল 4:15 থেকে দুপুর 1টা, আবার বিকেল 5:15 থেকে সন্ধে 8টা অবধি। আমরা এমন সময় পৌঁছেছিলাম যখন এই মন্দিরটা বন্ধ ছিল, তো বাইরে থেকে দেখেই চলে আসতে হয়েছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম উদয়পুরের আরও একটি বিশেষ আকর্ষণ সিটি প্যালেস দেখতে, যেটা জগদীশ টেম্পল থেকে কিন্তু খুব কাছেই ছিল। লেক পিছোলার তীরে অবস্থিত এই মনোমুগ্ধকর সিটি প্যালেস কিন্তু একটি মাস্ট ভিজিট অ্যাট্রাকশন উদয়পুরের। এটা ছিল উদয়পুরের বৃহত্তম প্রাসাদ, যেটা ছিল 244 মিটার লম্বা আর 30.4 মিটার উঁচু। 1599 সালে মহারানা উদয় সিং দ্বিতীয় কিন্তু এই প্রাসাদের নির্মাণ শুরু করেছিল এবং আস্তে আস্তে তার উত্তরসূরিরা এটাকে প্রসারিত করেছিল। এখানের ভিজিটিং টাইমিং ছিল সকাল 9টা থেকে রাত 9টা অবধি এবং এখানের টিকিট প্রাইস ছিল 400 রুপি। প্রাসাদের ভেতরে ঢুকতেই প্রথমে এই খাঁচাটি দেখতে পাওয়া যায়, যেখানে কিন্তু রাজারা বাঘ, সিংহ এদেরকে আটকে রাখত।
এই সুন্দর কারুকার্য করা গেটটা থেকে আমরা প্যালেসের ভেতরে এন্ট্রি করেছিলাম এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় ছিল। তোমরা যারা সিটি প্যালেস ঘুরে দেখবে ভাবছো তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে এসো, কারণ এই পুরো প্যালেসটা ঘুরে দেখতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এর ভেতরে যে মিউজিয়ামটা ছিল সেখানে, এবং এই দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মহারাজা প্রতাপ সিংয়ের এখানে কিন্তু যে ব্যবহার করা যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে রাখা ছিল। উনি হলদিঘাটির যুদ্ধতে মারা গিয়েছিলেন এবং সেখানেরই পবিত্র মাটি এখানে রাখা ছিল। এত বছরের পুরনো ঐতিহাসিক জিনিস দেখে কিন্তু আমার গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছিল। এরপর আমরা চলে এসেছিলাম চৌকি মহলে, আর এই মহলটা কিন্তু পুরোটাই মার্বেল পাথরের তৈরি ছিল এবং ওপরে দেখো তোমরা কি সুন্দর একটা গার্ডেন মতো ছিল। আর এই যে খাঁচাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তখনকার দিনে রাজারা এর ভেতরে বিভিন্ন রকমের পাখি, পিজন্স এগুলো রাখতো। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রানীদের মহলের দিকে, এবং এই যে দরজাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হাতির দাঁতের তৈরি দরজা। এই প্যালেসের ভেতরে অনেকগুলি শীষমহল আছে। এই যে শীষমহলটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তখনকার দিনের রানীদের শীষমহল ছিল। পুরো কক্ষটাই বিভিন্ন রকমের আয়না আর কাঁচ দিয়ে তৈরি ছিল। এরপরেই যে জিনিসটা আমি দেখেছিলাম সেটা আমার খুব ভালো লেগেছিল, সেটা হলো এই দোলনাটা। তখনকার দিনের রানীরা কিন্তু এই রকম দোলনা ব্যবহার করত। আমরা এখন চলে এসেছি মহারানা প্রতাপ সিংয়ের খুব পছন্দের একটা কক্ষ, সেটা হলো এই শীষমহলে, যেটা কিন্তু মহারানা প্রতাপ সিংয়ের কক্ষ ছিল। আজও কিন্তু এই কক্ষের সৌন্দর্য এতটুকু নষ্ট হয়নি। অনেক তো রাজা রানীদের কক্ষ দেখা হলো, তো এবার চলো দেখা যাক তখনকার দিনের হেসেল অর্থাৎ রান্নাঘর কীরকম ছিল। তখনকার দিনে কিন্তু এই রকম রান্নাঘর ছিল এবং রাজা রানীদের এই ধরনের বড় বড় পাত্রে তাদের জন্য রান্না করা হতো।
ধীরে ধীরে প্যালেস ঘুরতে ঘুরতে আমরা প্যালেসের শেষ প্রান্তের দিকে চলে এসেছি এবং এই জায়গাটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে তখনকার দিনে রানীরা যে সমস্ত পালকিতে চড়ে যাতায়াত করতে, এখানে কিন্তু সেইগুলোই খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এই পালকিগুলোর বিভিন্ন নামও ছিল। আর একটু এগোলে শুধু রানীদের পালকি নয়, রয়েছে রাজাদের পালকিও। রাজারা যে সমস্ত পালকিতে চড়ে যাতায়াত করত এবং যে সমস্ত ঘোড়ায় চড়তো সেই সমস্ত নিদর্শনও কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখা আছে। The next day. নেক্সট দিন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকেই কিন্তু আমাদের লাস্ট ডে ছিল উদয়পুরে। আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম সাহেলিও কি বাড়ি। এটা টাইমিং ছিল সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি আর এখানে টিকিট প্রাইস ছিল কিন্তু খুবই কম, মাত্র 30 টাকা ছিল এখানে টিকিট প্রাইস। এই গার্ডেনটা কিন্তু অবস্থিত ছিল একদম ফতেহসাগর লেকের তীরে, রাজস্থানের শুষ্ক ভূমিতে একটি সবুজের ছোঁয়া যাকে বলা যায়। মহারানা সংগ্রাম সিং তার রাজকীয় মহিলাদের জন্য এই বাগানটা নির্মাণ করেছিল। এই বাগানটা কিন্তু রাজা নিজেই ডিজাইন করেছিলেন এবং তিনি এই বাগানটা তার রানীকে উপহার দিয়েছিলেন। রানীর বিয়েতে তার সাথে 48 জন দাসী ছিল এবং দরবারের রাজনৈতিক চক্রান্ত থেকে তাদের সকলকে আনন্দদায়ক মুহূর্ত দেওয়ার জন্য এই বাগানটা তৈরি করা হয়েছিল। এই প্যাটার্নের বাগানটি রাজকীয় মহিলাদের জনপ্রিয় বিশ্রামের জায়গা ছিল। রানী তার দাসী এবং মহিলা সঙ্গীদের নিয়ে এখানে বেড়াতে আসতেন এবং অবসর সময় কাটাতেন। সেই জন্যই এই বাগানের নাম হয়েছে সাহেলিও কি বাড়ি। সাহেলিও কি বাড়ি দেখার পর আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা লেক পিছোলাতে একটু বিকেলের দিকে যাব, তাহলে যে বোট রাইডিংটা আছে সেটা আরও ভালোভাবে এনজয় করতে পারবো। সো আমরা চলে এসেছিলাম উদয়পুরের আন্ডার দ্য সান অ্যাকোরিয়ামে। এই জায়গাটা কিন্তু বিশেষ করে যারা অ্যাকোরিয়াম এবং মাছ প্রেমী তাদের জন্য খুবই ভালো লাগবে। সো তোমরা যারা যারা এই জায়গাটা ভিজিট করতে চাও তারা অবশ্যই করো। এটা এখনও অবধি সেরকম টপ অ্যাট্রাকশানের মধ্যে আসেনি, বাট হাতে যদি বেশ কিছুটা সময় থাকে উদয়পুরে গিয়ে তাহলে অবশ্যই দেখার জন্য এটা একটা ভালো জায়গা।
দারুণ একটা মজার জিনিস ছিল। কি তোমাদের দেখে মনে হচ্ছে তো যে আমিও অ্যাকুরিয়ামে জলের ভেতরে আছি? আসলে না, আমি এমন একটা জায়গাতে আছি যে দেখে মনে হচ্ছে যে আমি জলের মধ্যে আছি, বাট আদতেও আমি কোনো জলের মধ্যে ছিলাম না। বাট এই জিনিসটা কিন্তু আমার বেশ মজাদার লেগেছিল। এরপরেই কিছুটা এগোতেই দেখি আরও একটা মজাদার জিনিস। দেখি যে কতগুলো লোকজন অ্যাকোরিয়ামের ভেতরে পা ডুবিয়ে বসে আছে এবং নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছিল ফুড ম্যাসেজ, যেটা আমি আগে কখনো দেখিনি, বাট পরে আমি জানতে পারলাম যে কলকাতার বিভিন্ন শপিং মলেও এরকম ফিশ ফুড ম্যাসেজ অ্যাভেলেবেল আছে। বাট এখানে দেখে এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো, যদিও আমার করতে ভয় লাগছিল, তো আমি করিনি ট্রাই। বাট পরে মনে হচ্ছিলো যে হ্যাঁ, অবভিয়াসলি একবার ট্রাই করলে হয়তো ভালো হতো। এরপর কিছুটা সময় আমরা ফতেহসাগর লেকের ওখানে দাঁড়িয়ে ওখানে ভিউ উপভোগ করছিলাম আর কিছু ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করছিলাম। আমরা কিন্তু আছি লেক পিছোলাতে এবং আমরা উঠে পড়েছি বোট রাইডিংয়ে। এই পিছোলা লেকটা কিন্তু উদয়পুরের প্রতিষ্ঠাতা মহারানা উদয় সিং দ্বিতীয়ের অস্তিত্বের জন্য দায়ী। তার নতুন রাজধানীতে একটি নির্ভরযোগ্য জলের উৎসের প্রয়োজনীয়তা স্বীকার করে তিনি এই নদী স্রোতে বাদ দিয়ে এই জলাধার তৈরি করার সিদ্ধান্ত নেন। এইভাবেই পিছোলা লেকের জন্ম হয়েছিল এবং এটি দ্রুত শহরের একদম লাইফলাইন হয়ে ওঠে। পিছোলা লেক কিন্তু শীঘ্রই মেয়ার রাজবংশের অধীনস্থ ঐশ্বর্যশালী অঞ্চলগুলোর মধ্যে পরিচিত হয়ে ওঠে। উদয়পুরের শাসকরা এবং এর তীরে নানা রকমের প্রাসাদ, উদ্যান, মন্দির দিয়ে সজ্জিত করেছিল, যেটা আমরা দেখতেই পাচ্ছি যে সিটি প্যালেস কিন্তু একদম এর তীরে অবস্থিত। এছাড়াও পিছোলা লেকের আরেকটি দ্বীপ যা অত্যন্ত ঐতিহাসিক গুরুত্ব বহন করে তা হলো জগমন্দির বা লেক গার্ডেন প্যালেস নামেও পরিচিত। এর চমৎকার স্থাপত্য এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য কিন্তু এটিকে পর্যটক এবং স্থানীয়দের জন্য একইভাবে একটি মনোমুগ্ধকর গন্তব্য করে তুলেছে। তাছাড়াও এখনকার দিনে বিভিন্ন রকমের নামি দামি বলিউড সেলিব্রিটিরা এবং বিজনেসম্যানরা তো এখানে তাদের ওয়েডিং রিচুয়ালস পালন করতে আসেই। এবার তোমাদের সাথে শেয়ার করি যে এখানে বোট রাইডিংয়ের প্রাইস কত ছিল। এখানে পার পার্সন বোট রাইডিংয়ের প্রাইস কিন্তু ছিল 600 টাকা করে, 600। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের লাস্ট অ্যাট্রাকশন শিল্পগ্রাম দেখতে। এটা বিশেষত উদয়পুরের ডিসেম্বরে এই মেলার আয়োজন করা হয় এবং আমরা সেখানেই চলে গিয়েছিলাম। এই মেলাতে কিন্তু অ্যাভেলেবেল ছিল বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কারুকার্য করা জিনিসপত্র।
মেলাতে কিন্তু বিভিন্ন রকমের রাজস্থানী ডান্স এবং কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। সো আমরা মেলা ঘুরে এবং কালচারাল প্রোগ্রাম দেখে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। সো কেমন লাগলো উদয়পুরের ব্লগ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নিউ ভিডিওতে। টিল দেন বাই বাই।